বন্ধুরা, এখনও যারা অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করেননি অফলাইনে, তাদের জন্য ভিডিওটা। এতদিন আপনারা জানতেন যে প্রত্যেকটা বিডিও অফিস, ব্লক অফিস, মিউনিসিপ্যালিটি থেকে বলেছে 4 তারিখে 5 তারিখের পর যে আর বিএলওরা অফলাইনে ফর্ম জমা নেবে না। মানে এত পরিমাণ ফর্ম মিউনিসিপ্যালিটিতে, ব্লক অফিস, বিডিও অফিসে জমা পড়ে গেছে, তারা এগুলোকে এখনও পর্যন্ত ডিজিটালাইজেশন করতে পারেনি। তার জন্য তারা অফলাইনে ফর্ম নেওয়া বন্ধ করে দিয়েছিল। কিন্তু আবার আপনারা জানেন একটা সুখবর, কালকে থেকে মানে 15 তারিখ থেকে 15ই জুন, 16ই জুন, 17ই জুন 3 দিন আপনাদের নিকটবর্তী দফতরে দুয়ারে সরকারে ক্যাম্প হবে, যেটা জনকল্যাণ শিবির নামক ক্যাম্প একটা হচ্ছে। এইখানে আবার কিন্তু নতুন করে অফলাইনে ফর্ম জমা নেওয়া হবে। 3 দিনই ফর্ম জমা নেওয়া হবে। এখনই তাড়াতাড়ি আপনার নিকটবর্তী কোনো সাইবার ক্যাফেতে যান, গিয়ে অফলাইনের জন্য যে ফর্ম প্রিন্ট আউট করে নিয়ে আসুন, নিয়ে এসে বাড়িতে ফিল আপ করে নিন। প্রথমে আগে বলি কী কী ডকুমেন্ট লাগবে। আপনাদের প্রত্যেকের ভোটার কার্ড, প্রত্যেকের প্যান কার্ড, প্রত্যেকের আধার কার্ড, যদি আপনার বাড়ির নিজের নামে থাকে তাহলে খাজনার বিল, প্রত্যেকের ব্যাংকের পাসবুক। কিন্তু ব্যাংকের পাসবুকটা অফলাইনেই নিচ্ছে, অনলাইনে কিন্তু ব্যাংকের পাসবুক লাগছে না। আমার আগে যে অনলাইনে ভিডিও আছে সেখানে দেখতে পারবেন কোনো ব্যাংকের পাসবুক লাগছে না। আমাকে কমেন্ট করবেন, যদি কোনো দরকার থাকে আমি বলে দেবো। আর যাদের ট্রাইব্যুনালে নাম উঠেছে, যাদের এসআই নাম বা তাদের ট্রাইব্যুনালের জন্য অ্যাপ্লাই করে, তাদের সেই ট্রাইব্যুনাল আইডি, আর যদি সার্টিফিকেট পেয়ে যান সার্টিফিকেট আইডি। আর বাচ্চা থাকলে বাচ্চাদের জন্য তাদের এডুকেশন কোয়ালিফিকেশান, যদি টিকাকরণ হয় তাদের টিকাকরণ। এবার ফর্মটা শুরু করি। প্রথমেই হচ্ছে এখানে দেখে নিই অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। পরিবারের প্রধানের নাম, হেড অফ দ্য ফ্যামিলি, যে ইনকাম করে তার নামই এখানে দেবেন। জন্ম তারিখ, ডেট অফ মান্থ যেটা আছে আধার কার্ড অনুযায়ী। পরিবারের প্রধানের লিঙ্গ দেবেন এখানে। পরিবারের প্রধান আধার নাম্বার দেবেন 12 ডিজিটের। ডিজিটাল রেশন কার্ড, যদি পারিবারিক আইডি, এটা পারিবারিক আইডি, এটা কিন্তু ডিজিটাল রেশন কার্ডের নাম্বার না, হেড অফ দ্য ফ্যামিলি রেশনের নাম্বার না, পারিবারিক আইডি। এই পারিবারিক আইডিটা আপনি কোথায় পাবেন? আপনি আপনার রেশন শপে গিয়ে খোঁজ করলে পাবেন, আর যদি না থাকে দেওয়ার দরকার নেই। পরিবারের সদস্য সংখ্যা দেবেন, সংখ্যায় লিখবেন 52567124 এরকমভাবে লিখবেন। ঠিকানা, ফুল অ্যাড্রেস যেটা আধার কার্ডে থাকবে সেটাই দেবেন। আর তার সাথে আপনি থানা অ্যাড করবেন। তার সাথে আপনি হচ্ছে আপনার যে ডিস্ট্রিক্টটা আপনার আধার কার্ডে থাকে, থানাটা এক্সট্রা আপনি অ্যাড করবেন। যোগাযোগ নাম্বার, যেটা আধার কার্ডের নাম্বারের সাথে আপনার লিঙ্ক আছে সেই নাম্বারটা দেবেন। তারপরে আছে নাম, জন্ম তারিখ, পরিবারের প্রধান মানে পরিবারের বাকি সদস্যদের ডিটেলস। সদস্য নাম্বার 1, যে যদি এখানে এভাবে হচ্ছে কথা, যদি ফিমেল ক্যান্ডিডেট হয় তাহলে এখানে পাশে লেখা আছে অন্নপূর্ণা যোজনা আবেদন করা হচ্ছে, সেখানে আপনি রাইট দেবেন। যদি মেল ক্যান্ডিডেট হয় বা 5 বছরের নিচে যদি চাইল্ড হয়, চাইল্ড যদি ফিমেল হোক মেল হোক, 18 বছরের নিচে হলে, অ্যাডাল্ট না হলে তার কিন্তু এখানে পাশে রাইট দেবেন না, এটা কিন্তু কথা। আর 5 বছরের নিচে যদি কোনো শিশু থাকে তার নাম এখানে নথিভুক্ত করবেন না। কী কী ফর্ম আছে? নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক, আর আধার নাম্বার। এটা হচ্ছে আপনার প্রত্যেকের ক্ষেত্রে সেম, এবং প্রত্যেক ডকুমেন্টসটা আপনার যে আধার কার্ডে যেটা থাকবে সেই আধার কার্ডের ডকুমেন্টসটাই দেবেন এখানে। এবার আছে পরিবারের প্রধান এবং বাড়ির সকলে প্রাপ্তবয়স্কদের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি, তার ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, এবং সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট যাতে ডিবিটি লিঙ্ক থাকে, এটা কিন্তু ম্যান্ডেটরি থাকে না। এরপরে আছে এপিক নাম্বার, এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ভোটার তালিকা সেম। এইট অফ দ্য ফ্যামিলি, এপিক নাম্বার দিয়ে বিধানসভা ক্ষেত্রে অংশ নেব। কোথায় পাবেন? ভোটের আগে আপনাদের বিএলও একটা করে কাগজ দিয়ে গেছিলো কিউআর কোড লাগানো, ওর মধ্যে বিধানসভা ক্ষেত্র অংশ নাম্বার লেখা আছে, এটা পার্ট নাম্বার বলে লেখা থাকে, সেটা এখানে লিখবেন। সেম সদস্য নম্বর 1, সদস্য 2, সদস্য 3, 4, 5 করে করবেন। এরপর হচ্ছে বিভাগ মানে আপনি কোন ক্যাটাগরি অন্তর্ভুক্ত। আপনি যদি জেনারেল হয়, আপনি যদি এসসি হয়, আপনি যদি ইডাব্লিউএস হয়, আপনি যদি এসটি হন, ওবিসি হন, সেগুলো কিন্তু জেনারেল বাদ দিয়ে বাকি যদি আপনার কোনো কাজ থাকে তার জন্য কিন্তু আপনাকে শংসাপত্র থাকতে হবে, ম্যান্ডেটরি থাকাটা। রেশন কার্ড, এবার রেশন কার্ড কি? আপনার যে ডিজিটাল রেশন কার্ড আছে কি? ডিজিটাল রেশন কার্ড মানে কি? আপনার যে আয়া কার্ড, RKSY কার্ড, PH কার্ড, SPH, এগুলো সবই কিন্তু ডিজিটাল রেশন কার্ড। এটা কার্ড দেখতে হবে। এটা হচ্ছে সাধারণত সবাই বলে যে পরিবারে যদি অন্য মেয়ে সদস্যদের না থাকে, না, বিয়ের পর যদি কোনো ওয়াইফ যদি বাড়িতে আসছে তখন অটোমেটিক সে কিন্তু রেশন কার্ড ট্রান্সফার করে নেয়। ওই জন্য তাদের প্রত্যেকেরই তখন ফ্যামিলি আইডি অনুযায়ী প্রত্যেকের সেম আইডি মানে ক্যাটাগরি রেশন কার্ড হয়ে যায়। কিন্তু এইখানে যে চেয়েছে এটা শুধু অনলি ফর হেড অফ দ্য ফ্যামিলি রেশন কার্ডের টাইপ চেয়েছে।
আপনি কি পরিবারটি যে রেশন দোকান থেকে মাসে রেশন তুলছে, যদি তোলেন তাহলে হ্যাঁ করবে, না তো না করবে। এইবার হচ্ছে সম্পদটা কি? সম্পদ হচ্ছে যদি হেড অফ দ্য ফ্যামিলির নামে যদি সম্পত্তি থাকে তাহলে এখানে হ্যাঁ করবেন। যদি না থাকে, আপনার ছেলের নামে হোক, আপনার এখন ছেলে ইনকাম করে না কিন্তু তাও ছেলের নামে, তাহলে কিন্তু এখানে না করবেন। এটা কিন্তু ম্যান্ডেটরি। এবার হচ্ছে পরিবারের জমির মালিকানা যদি থাকে তাহলে করবেন, এটা বুঝিয়ে দিলাম আপনাকে। এরপরে একটা আছে, আমি এটা স্কিপ করে গেছি, সরি। আপনার বাড়িতে কি 3টি বা তার বেশি পাকা ঘর রয়েছে? যদি থাকে তাহলে হ্যাঁ করবে, না থাকলে না করবে। এবার হচ্ছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, এটা শতকে লিখতে হবে। কোথায় পাবেন? আপনার যে খাজনার বিল আরও আছে এটা তখন থাকবে। আর এইটা অ্যাকচুয়ালি এখন যদি নথি থাকে, সেই নথিটা কিন্তু এখানে সাবমিট করতে হবে, জমা দিতে হবে আপনাকে আরও কাগজটা। এখানে হচ্ছে যানবাহন, যদি আপনার পেট্রোল চালিত যদি গাড়ি থাকে, যদি তার রেজিস্ট্রেশন করা থাকে তখন তার নাম্বার দিতে হবে। আর কটা গাড়ি আছে ফ্যামিলিতে সেটাও দিতে হবে। পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা, যদি কারোরই কোনো স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে, কোনো স্বাস্থ্য বিমা না থাকে, এখানে না করে দেবেন। আর থাকলে এখানে হ্যাঁ করবেন। হ্যাঁ করার পর লিখবেন সরকারি। যদি স্বামী আগে প্রথমে বলি স্বাস্থ্য হয়, কারণ বেশিরভাগ ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড বা আয়ুষ্মান ভারত কার্ড আছে। স্বাস্থ্যসাথী কার্ড লিখতে হয়, এখানে সরকারিতে টিক দেবেন। লেখার পরে এখানে বিমার অঙ্ক লিখবেন। অঙ্ক লেখার পরে তারপরে এখানে প্রিমিয়াম বিবরণটা এখানে 0, কারণ আপনাকে প্রতি বছর কাটে না। এবার ব্র্যাকেটে এখানে লিখে দেবেন আমার স্বাস্থ্যসাথী কার্ড আছে, আমার আয়ুষ্মান ভারত কার্ড আছে। আর বেসরকারি হলে তাদের একটা প্রতি মাসে একটা টাকা কাটে, তখন তাদের প্রিমিয়াম বিবরণ ওখানে লিখতে হবে। এটা সেম একইভাবে প্রত্যেকেরটা ফিল আপ করবে। তারপরে কি আছে? আয় ও পেশা। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে? যদি করে থাকে ইনকাম ট্যাক্স, তাহলে এখানে হ্যাঁ করবে, না করলে না করবে, এবং তার কাগজপত্র জমা দিতে হবে। প্যান কার্ড কিন্তু প্রত্যেকে থাকতেই হবে, ম্যান্ডেটরি থাকাটা। হেড অফ দ্য ফ্যামিলির নাম প্যান কার্ডে যেটা ছেড়ে দেবেন, প্যান নাম্বার দেবেন, এভাবে পুরোটা ফিল আপ করবেন প্রত্যেকে। যদি 5 বছরের নিচে বাচ্চা বা 18 বছরের নিচে বাচ্চা প্যান কার্ড থাকে না, তাদের এখানে কোনো লেখার দরকার নেই, স্কিপ করে যাবেন তাদেরটা। কর্মসংস্থানের ধরন কি? হেড অফ দ্য ফ্যামিলি প্রথমে লিখবেন। মেম্বার 1 যদি আনএমপ্লয়েড হয় তাহলে লিখবেন, মেম্বার 2 যদি এমপ্লয়েড হয় তাহলে লিখবেন। এভাবে পুরোটা ফিল আপ করতে। এবার একটা কথা এখানে সমস্যা হচ্ছে, যেটা যদি হেড অফ দ্য ফ্যামিলি বা পরিবারের কেউ যদি পেনশনে অন্তর্ভুক্ত হন, তখন তিনি কী করবেন? তখন তিনি হচ্ছে আদার অপশান যেটা আছে, সে আদার লাস্ট অপশান, সেটাতে টিক দেবেন এবং ব্র্যাকেটে লিখে দেবেন আমি রিটায়ার্ড পারসন। এবার হচ্ছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা বা পরিবারের অশিক্ষিত সদস্যের সংখ্যা, যে কটা শিক্ষিত তাদের দেবে, অশিক্ষিত তাদের দেবে। এবার হচ্ছে পরিবারের প্রধান শিক্ষিত কজন, যদি সে শিক্ষিত হয় এবং তার পাশে তার যোগ্যতা দিতে হবে, সে গ্র্যাজুয়েশন পাস, 12 পাস, 10 পাস এরকম দিতে হবে, বা 8 পাস। এবার একটা কথা বলে দিই, পরিবারে এমন কোনো মেম্বার আছে যে গ্র্যাজুয়েশনে পড়ছে, সে ফার্স্ট ইয়ারে পড়ছে, সে কী করবে? না, সে কি লিখবে আমি সেকেন্ড ইয়ার গ্র্যাজুয়েশন? না, লিখবে না। সে কি লিখবে? সর্বোচ্চ শিক্ষা, তার লাস্ট অফ দ্য শিক্ষা কমপ্লিট হয়েছে কি এইচএস, তাহলে সে লিখবে হায়ার সেকেন্ডারি। গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে সে এমএসসিতে পড়ছে, এমএসসি ফার্স্ট ইয়ার, সে কী লিখবে? আমি লিখবে ফার্স্ট ইয়ার এমএসসি? না, সে লিখবে আমি গ্র্যাজুয়েট। এইভাবে পুরোটা ফিল আপ করতে হবে। কোনো কোর্স রানিং থাকলে সেটা কখনোই সে উল্লেখ করবে না, তার প্রিভিয়াস যে কোর্স, যেটা কমপ্লিট যে প্রিভিয়াস কোর্স আছে সেটাকেই লিখবে। যে যদি লেখা সে গ্র্যাজুয়েশনে পড়ছে সেকেন্ড ইয়ার, তাহলে সে লিখবে ফার্স্ট ইয়ার পাস গ্র্যাজুয়েশন, লিখবে না, সে লিখবে এইচএস পাসই লিখবে তখন, হায়ার সেকেন্ডারি। এবার হচ্ছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, এটা কোনো ইম্পর্টেন্ট না। যদি এটা এই যে 3টে এখানে পরপর আছে লাইন 5, 6, 7, এটা অনলাইনের ক্ষেত্রে কম্পালসারি না, অফলাইনে আছে, আমি বলে দিচ্ছি। যদি কোনো পদ, মন্ত্রী পদ, সাংসদ পদে থাকেন তাকে হ্যাঁ করবে, না থাকলে না করবে। যদি থাকেন তার একটা সদস্য নাম্বার থাকে, সেটা লিখতে হবে, মেম্বার আইডি থাকে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী যদি হয় তাই লিখবে, না হয় না। কজন সেটাও লিখতে হবে এখানে, সদস্য নাম্বার কয়জন, এটা সদস্য নাম্বার, কিন্তু সদস্য নাম্বার মিনস কয়জন সদস্য ফ্যামিলিতে। আর আগে একটা লিখতে ছিল যে যিনি এই পদে রয়েছেন তার সদস্য নাম্বার, তার মেম্বার আইডি লিখতে বলেছে এখানে। কোনো সদস্য কি জিএসটি অন্তর্ভুক্ত? এবার যারা ব্যবসাদার, বিজনেসম্যান বা যারা হচ্ছে বিভিন্ন শেয়ার মার্কেটে খাড়া টাকা, তারা জিএসটি দেয়, তাদের জন্য এটা।
বার্ষিক আয় যেটা কত হবে সে সংখ্যায় লিখতে হবে, 5 লাখ, 10 লাখ বা 1 লাখ, 1.5 লাখ, একটা অ্যামাউন্ট লিখতে হবে। এত থেকে এত এরকম না, আমি 1,50,000 পাই, আমি 1,40,000 পাই, এরকম লিখতে হবে। এবার এই যে প্লাস যে অন্যান্য পড়ছে, এই ফর্মটা, এই যে পার্ট পোর্শনটা বেশিরভাগকে ফিল আপ করতে হবে যারা এসআইয়ের নাম বাদ গেছে তাদের জন্য। এখানে আছে সিএ আবেদন, যদি আপনি এসআইয়ের নাম বাদ যায় তাহলে আপনি এখানে সিএর জন্য আবেদন করেছেন, না বাদ গেলে প্রযোজ্য নয় বলে স্কিপ করে চলে যাবেন। আর যদি বাদ যায় তাহলে এখানে তার অ্যাপিল আইডি, অ্যাপিল আইডির মানে আবদ্ধ নাম্বার মানে হচ্ছে অ্যাপিল আইডি। আর তারপর যদি অ্যাপিল আইডি থেকে যদি সেই সার্টিফিকেট পেয়ে তাহলে সার্টিফিকেট নাম্বার, মানে এক একটা প্রত্যেকটা ফিল আপ করতে হবে। এইবার হচ্ছে 2 নম্বর যেটা আছে, আপনি যদি কোনো কিষাণ কার্ড যদি পেয়ে থাকেন তাহলে তার জন্য এটা ফিল আপ করে, কিষাণ কার্ড হোক, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, অনেকে এখন স্টুডেন্ট ক্রেডিট কার্ড কলেজে পড়ার জন্য, যারা প্রাইভেট কলেজে পড়ার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করে, যে শিক্ষার্থী ক্রেডিট কার্ড বলে, তখন তাদের জন্য এটা হচ্ছে অ্যাপ্লাই করতে হয়। তাদের একটা এখানে আমি বলে দিচ্ছি, আমি কথা বললাম সদস্য নম্বর 2, তার একটা স্টুডেন্ট ক্রেডিট কার্ড নাম্বার থাকবে, তার আইডির সংখ্যা থাকবে, মানে কটা ডিজিটের সংখ্যা থাকে, আর যে তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখটা দিতে হবে এই। আর তার যে ডকুমেন্টস নথি যেটা আছে, যে ফার্স্ট অ্যাপ্লাই করে একটা কাগজ দেয়, সেই কাগজটা এখানে অ্যাপ্লাই করতে দিতে হবে, কাগজটা জমা। যদি এসআই নাম বাদ যায় তাহলে এখানে লিখবেন হ্যাঁ বাদ গেছে, মামলা বিবরণ দেবেন। মামলা বিবরণটা কি, ওই আগে যেটা ট্রানজ্যাকশন আইডি যে সিএ অন্তর্ভুক্ত তার নামটা এখানে নাম্বারটা দিতে হবে। আর যদি আপনার নাম্বার না যায় তাহলে প্রযোজ্য নাম্বার নট অ্যাপ্লিকেবল চলে যাবে। বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের শিশুর ব্যাপারে, শিশুদের যদি ফ্যামিলিতে শিশু থাকে তাদের জন্য, যদি শিশু নেওয়ার দরকার নেই, শিশু আমার বাড়িতে এখানে একজন আছে কথা বললাম, তার শিশুর নাম লিখবেন, শিশুর শ্রেণী লিখবেন, কোন ক্লাসে পড়ে, যেটা বিদ্যালয়ের নাম, এবং কোন ধরনের স্কুলে পড়ে, সরকারি স্কুলে পড়ে, সে বেসরকারি স্কুলে পড়ে, সে স্পন্সার স্কুলে পড়ে, নাকি সে কোনো মাদ্রাসাতে পড়ে, বা সে কোনো অন্যান্য স্কুল মিনস কি, এখন কিছু কিছু স্টুডেন্টরা হচ্ছে বাচ্চারা বিভিন্ন খেলা প্লে স্কুলে পড়ে, যেমন কিডজি হোক, তারপর শেমরক হোক, তারপরে অ্যাবাকাস হোক, তাদের জন্য এই অন্যান্যটা লিখে তার পাশে লিখে দিতে হবে। লাস্ট হচ্ছে শিশুদের টিকাকরণে হচ্ছে বর্তমান অবস্থা, যদি শিশু টিকা হয় তাহলে এখানে হ্যাঁ করবেন, না হয় না করবেন, এবং সেই কার্ডটা যাতে অবশ্যই জমা দিতে হবে। এইবার লাস্ট হচ্ছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পান। মহিলাদের ক্ষেত্রে অনেকে এর আগে লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে, তাদের জন্য এখানে লক্ষ্মী ভাণ্ডার স্কিমটা লিখবে, লেখার পরে এখানে কিন্তু হ্যাঁ করবে, সদস্য নম্বর 1 হ্যাঁ করে স্কিমটা লিখবে। যারা সিনিয়র সিটিজেন তারা হচ্ছে বার্ধক্য ভাতা পেয়েছে, হ্যাঁ করে বার্ধক্য ভাতা মানে যেটা লিখবে, যেটা সিনিয়র যে পেনশন যেটা হয় সেটা লিখবে। যারা বিধবা ভাতা আছে ক্যান্ডিডেট থাকে, বিধবা ভাতা উইডো পেনশন পেয়েছে, হ্যাঁ করে সে লিখবে। আর যদি কিছু না পান তাহলে নো করে আপনাকে স্কিপ করে চলে যাবেন। আমরা ফর্মের শেষ লাস্ট পাতায় চলে আসলাম। এখানে ফ্যামিলির যে কোনো একজন সিগনেচার করে, সেটা ঘোষণা সম্মতি দিয়ে সিগনেচার করে ফর্মটা জমা দেবে, বাকি আর কিচ্ছু নেই, এই নামটা ফর্ম। এই তো 12 পাতা 13 পাতা ফর্ম নিয়ে এত সমালোচনা, ফর্মের মধ্যে কিচ্ছু নেই। যাদের এসআই সিএ নাম বাদ জানে তাদের তো 3 পাতা ফর্ম নেই, যাদের শিশু নেই ফ্যামিলি তাদের তো আরও 2 পাতা ফর্ম আরও বাদ। আর যারা কোনো এর আগে কোনো কিছু না পেয়েছে, ডিবিটির মাধ্যমে কোনো টাকা বা কোনো স্কিম অন্তর্ভুক্ত না, তাদের জন্য তো আরও 1-2 পাতা বাদ। এই হচ্ছে ফর্ম। যদি কোনো ফর্মের সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। ওকে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবেন, এবং ভিডিওটা খুব তাড়াতাড়ি শেয়ার করুন, কেন কালকে থেকে কিন্তু অফলাইনে আবার ফর্ম ফিল আপ জমা নেওয়া শুরু হচ্ছে। যত তাড়াতাড়ি আপনারা শেয়ার করবেন তত তাড়াতাড়ি কিন্তু আরও সাধারণ মানুষের কাছে পৌঁছাবে, সাধারণ মানুষ যে প্যানিক করছে প্যানিক থেকে কিন্তু বেরিয়ে আসবে।